ওকে। সালাম আলাইকুম, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের পড়াশোনা ঠিকঠাক এগোচ্ছে। অনেকদিন পর একাডেমিকের ক্লাস আমরা আজকে লাইভে যাচ্ছি। সাথে আমাদের জুমে আমাদের পেট ব্যাচে যারা আছে তারা আছে আমাদের সাথে। আহ, আমরা একটা ছোট্ট টাস্ক নিয়ে আজকে নেমেছি। আমরা ইউনিট যে 11 আছে আমাদের, সে 11 লেসন 2 যেটা দ্য ওল্ড ম্যান দ্য ব্রিজ, এই স্টোরিটা পড়ার চেষ্টা করব। সেখান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে বা অন্যান্য কি কি হতে পারে সেগুলো একটু জানার চেষ্টা করব। ছোট্ট একটা গল্প, খুবই অসাধারণ একটা গল্প। পরীক্ষার জন্য যত বেশি পড়বো তার চেয়ে আমরা এটাকে জানার জন্য বা গল্পটাকে ধরার জন্য পড়বো। বর্তমান যুগের সাথে খুবই রিলেটেড একটা গল্প। পুরো প্যাসেজটাতে আমরা দেখবো হিউম্যান রাইটস নিয়ে কথা হচ্ছে, মানুষের দুঃখ দুর্দশা, যুদ্ধ, বিগ্রহ, এগুলো নিয়ে কথা হচ্ছে। অনেকটা আমরা এর ইউনিট 1-এর দিকে তো বা একদম শুরুর দিকে আমরা যে টোটোচান পড়েছিলাম সেটার সাথে রিলেটেড, বাট ডিফারেন্ট। তা আমরা একটু পড়ি, দেখি কেমন। চলো, তোমরা যারা ফেসবুকে আছো আমাদের সাথে জয়েন করবা, তারা আমাদেরকে কমেন্ট করতে পারবা। দুটো পেজ থেকে আমরা লাইভে আছি, স্কুল অফ এক্সেলেন্স এবং ইংলিশ উইথ বাকি। তো তোমরা চাইলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারবা যে সবকিছু তোমরা শুনতে পাচ্ছ কি না, দেখতে পাচ্ছ কিনা, এবং যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে বা আমরা আমাদের সাথে অন্য কোনো স্টোরিতে তোমরা জয়েন করতে চাও সেগুলো জানাতে পারবা। ওকে, আমি একটা আমার এন্ডে চেক করে নিচ্ছি ফেসবুক ঠিক আছে কিনা, দেন আমরা শুরু করছি। মানুষের দুঃখ, হ্যাঁ, ঠিক আছে, ফেসবুক ঠিকঠাক। যারা জয়েন করেছো তাদের সবাইকে ওয়ালাইকুম আসসালাম। ওকে, ঠিক আছে। সো আমরা একদমই কথা না বাড়িয়ে ছোট্ট একটা ক্লাস আমরা শুরু করি। দেখতে পাচ্ছি একটু অগোছালো, একটু ঘোলাটে মনে হতে পারে। তোমরা তোমাদের বইটা নিয়ে একটু বসবা, যারা 26 বা 27 ব্যাচে আছো তাদের সবার জন্য এটা লাগবে। ওকে, আমাকে জুমে শুনতে পাচ্ছ তো তোমরা ক্লিয়ারলি? তাদের লেখা থেকে আসে। মানে এক্স্যাক্টলি হয়তো আর্নেস্ট হেমিংওয়ে সম্পর্কে তোমাকে এটাই দিবে না যে দ্য ওল্ড ম্যান এট দ্য ব্রিজ কার লেখা। দিতে পারে, বিউবি ঢাকা বিশ্ববিদ্যালয় যখন এই টাইপের প্রশ্ন করে তখন এখান থেকেই দেয়। বাট জাহাঙ্গীরনগর বলো কিংবা চট্টগ্রামে বা রাজশাহীতে ছোট ছোট প্রশ্ন আসে যেগুলা ডিরেক্ট লিটারেচার থেকে প্রশ্ন আসে, সেটার বেশিরভাগ, সবগুলা না, বেশিরভাগই আমরা দেখবো প্রশ্ন হয় টেক্সট বইয়ের যারা লেখক আছেন বা গল্পকার, কবিতা মানে বা কবি যারা আছেন তাদের ইয়া থেকে প্রশ্ন হয়। ওকে, আচ্ছা, তাহলে আসো। উনি যে গল্পটা লিখেছেন, ছোট্ট একটা গল্প, একটা ছোট গল্প, সেটার নাম হচ্ছে দ্য ওল্ড ম্যান অ্যাট দ্য ব্রিজ। ব্রিজে বসে থাকা বা ব্রিজের ধারে সেই লোকটি, একটা বৃদ্ধ লোককে নিয়ে উনি কিছু একটা লিখেছেন। আচ্ছা, আমরা সরাসরি গল্পে চলে যাচ্ছি, তারপরে আমরা অন্যান্য টপিক নিয়ে আলোচনা করব। An old man with steel rimmed spectacles and very dusty clothes sat by the side of the road. একটা ভদ্রলোক, যিনি ওল্ড ম্যান, তার অবস্থাটা কি ছিল? ওল্ড ম্যানে কি ছিল? উইথ স্টিল রিমড স্পেকটাকল, তার যে চশমা, স্পেকটাকল শব্দের অর্থ হচ্ছে চশমা, যেটাকে আমরা চোখে পড়ি সাধারণত, সেইটা স্টিলের রিমের চশমা পরেছিলেন তিনি। অ্যান্ড ভেরি ডাস্টি ক্লথ, তার খুবই ধুলোময়, ধুলো মলিন চাঁদ আহ, কাপড় চোপড় গায়ে পরা ছিল। তার মানে তার কাপড় চোপড় ছিল খুবই ধুলো মলিন, এবং ওনার যে চশমাটা সেটা ছিল মানে স্টিল রিম চশমা। সেট বাই দ্য সাইড অফ দ্য রোড, তিনি রাস্তার পাশে বসেছিলেন। দেয়ার ওয়াজ আ pontoon bridge across the river and carts, trucks, men, women and children were crossing it. পন্টন ব্রিজ সম্পর্কে তোমরা যদি একটু গুগল করো তাহলে ছবিটা খুব ভালো করে বুঝবা। বা গ্রামে দেখবা অনেক সময় সাঁকো থাকে না বাংলায়, বাংলাদেশের সাঁকো দেখছো? গ্রামে ছোট ছোট নদী পার হওয়ার জন্য সাঁকো থাকে বা খাল পার হওয়ার জন্য সাঁকো থাকে। ঢাকাতে একটা বিখ্যাত সাঁকো আছে, ঢাকার দুই দিকে দুইটা সাঁকো আছে। একটা হচ্ছে মোহাম্মদপুর পার হয়ে বসিলায় কেরানীগঞ্জে ঢোকার জন্য একটা সাঁকো আছে। আর এইদিকে হচ্ছে আফতাবনগর থেকে বা মানে ইয়াতে আসার জন্য, আহ কি বলে, বনশ্রী আসার জন্য সাঁকো থাকে, একটা বড় সাঁকো আছে, মানে খাল পার হওয়ার জন্য। নর্মালি বাংলাদেশে যেটা করে সেটা হচ্ছে বাঁশ দিয়ে, যেহেতু আমাদের বাঁশ খুব অ্যাভেলেবেল আমাদের দেশে, আমরা দেখবো যে বাঁশ দিয়ে এরকম আড়াআড়ি বসায়, তার মাঝখানে কিছু কিছু দেয়। এখন আবার বিখ্যাত হয়েছে বাংলাদেশে যে প্লাস্টিকের বা লোহার পাইপ দেয়, তার পাশে হচ্ছে বাঁশ বা অন্য কিছু দেয়। এগুলো কামারপাড়ার দিকে তোমরা, মানে ঢাকায় যদি কেউ থাকা, আশুলিয়া ব্রিজের এদিকে দেখবা। ঠিক আছে, এগুলোকে আমরা সাঁকো বলি। আর ইউজুয়ালি পন্টন টাইপ হচ্ছে যেখানে আমরা মোটামুটি এই ধরনের বাঁশ বা মানে বড় বড় ড্রাম, এগুলো দিয়ে নদীর উপরে হালকা করে, মানে বেশ পোক্তভাবে, হালকা না বেশ পোক্তভাবে একটা রাস্তা তৈরি করে, ছোট নদী কিংবা একটু বড় খাল এগুলাতে, যাতে করে মানুষ ওয়াকওয়ে পায়, একটা হেঁটে যেতে পারে। এটা হচ্ছে পন্টন ব্রিজ।
অ্যাক্রস দ্য রিভার, যেটা নদীর এপার থেকে ওই পার ছিল, যে রোডে তারা দাঁড়ায় আছে, সেইখানে আমরা দেখতে পাচ্ছি কার্ট, বিভিন্ন ঠেলা গাড়ি, ট্রাকস, ম্যান, ওমেন, চিলড্রেন, তারা কি করছিল? ক্রসিং ইট। সবাই যেহেতু সাবজেক্ট, তোমরা অলরেডি পড়ছো, কি বলে এটাকে, আহ তোমাদের গ্রামারের তোমরা হচ্ছে পাংচুয়েশনের ক্লাস করে আসছো। সেখানে আমরা দেখছি যে বিভিন্ন নাউন যদি থাকে এবং সেটা যদি এন্ড দিয়ে যুক্ত থাকে, অনেকগুলা হইলে সেগুলোর মাঝখানে একটা একটা করে কমা বসে। আর সবগুলো মিলে আবার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্লাসে পড়ছো, যেটা সাবজেক্টটা প্লুরাল হিসাবে কাজ করতেছে। দ্যাটস ওয়াই আমরা দেখব যে এইখানে এই যে ওয়্যার ক্রসিং ভার্বটাও প্লুরাল হিসাবে বসছে, কারণ এখানে অনেকগুলো সাবজেক্ট কাজ করতেছে। কার্টস, ট্রাকস, ম্যান, ওম্যান, চিলড্রেন, এরা সবাই মিলে যখন একসাথে কাজ করতেছে ক্রস করার কাজটা, আমরা দেখবো যে ওই সময় যেহেতু পাস্টে ছিল, এটা ওয়্যার ক্রসিং হবে, আর ক্রসিং বা ওয়াজ ক্রসিং না বসে। আচ্ছা, তারপর আসো। The mule drawn carts staggered up the steep bank from the bridge with soldier helping push against and spoke of the wheels. আচ্ছা, মিউল ড্রন, মিউল হচ্ছে খচ্চর বলি আমরা সাধারণত, গাধার মতো দেখতে একটা প্রাণী। হ্যাঁ, এটাকে খচ্চর বলে কারণ ও একটু মানে বেশি মালামাল টানে, সবসময় মাল টানার জন্য। তোমরা যদি বাইরের দেশের ভিডিও দেখো, ইউটিউবে যদি ঘুরে ঘুরে মানে বিভিন্ন দেশে ধরো, এগুলা হচ্ছে ইউজুয়ালি এখন কাশ্মীরে থাকে অনেক, যে কাশ্মীরের ভিডিও দেখবা যে প্রচুর মাল টেনে নেপালে উপরে মাল বোঝাই করে নিয়ে যাচ্ছে এই ধরনের। তাহলে মিউল ড্রন কার্টস, কার্টস শব্দটা হচ্ছে এখানে নাউন হিসাবে বসছে, কারণ আমরা উপরেও দেখতে পাচ্ছি এটা নাউনই ছিল। কার্টস যদি নাউন হয়, তাহলে এর আগে যে দুইটা শব্দ মিউল এবং ড্রন কি হিসাবে বসছে? দুইটাই কমপ্লেক্স অ্যাডজেক্টিভ হিসাবে বসছে। আমরা দেখবো যে ডাবল অ্যাডজেক্টিভ বসতেছে, এবং কোনোটাই এখানে মানে কি হইতে পারবে না, প্লুরাল হইতে পারবে না। অ্যাডজেক্টিভের ক্লাসে পড়ছিলাম, মনে আছে? যারা জুমে আছো, অ্যাডজেক্টিভের ক্লাসে পড়ছিলাম, মনে আছে? জি, 10 year অ্যাডজেক্টিভ কোনো old প্লুরাল বেবি, হয় না। 10 ইয়ার্স পড়ি নাই, 10 year old বেবি পড়ছিলাম, রাইট? যে 10 বছর বয়সী একটা বাচ্চা। তাহলে বাচ্চার বয়স 10 বছর, সেটা আলাদা, হি ইজ 10 years old, বাট নর্মালি 10 year old বেবি, 10 স্টোরি বিল্ডিং, নট স্টোরিজ, হয় নাই। তো এইখানে আমরা দেখবো যে মিউল ড্রন, এইটুকু হচ্ছে আমার এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। আচ্ছা, স্ট্যাগার্ড আপ দ্য স্ট্রিপ ব্যাংক ফ্রম দ্য ব্রিজ উইথ সোলজার হেল্পিং পুশিং, মানে যেহেতু ব্যাংক যেটা থাকে, নদীর ঢালটা একটু মানে পার একটু ঢালু থাকে না? নদীর পাড় তো নিশ্চয়ই মানে, রাস্তায় আমরা যখন ড্রেন দেখি, ড্রেনেজ ব্যবস্থার যে ড্রেন, এটা দেখবা যে রাস্তা থেকে খাড়া নেমে গেছে। কিন্তু নদী কি খাড়া নেমে যায়? নর্মালি যে রাস্তাগুলো, সেগুলো থেকে নদী কিন্তু খাড়া নেমে যায় না। নদীটা একটু ঢালু থাকে, পাড়টা ধরো এখানে রাস্তা, এখান থেকে একটু ঢালু হয়ে হয়ে আস্তে আস্তে নিচে নামে। ইভেন যখন বাঁধ দেয়, তখনও এটাকে ঢালুভাবেই বাঁধ দেয় যে কোনো জায়গায়। ঠিক আছে, যে কোনো জায়গায় বাদ দেখবা যে ঢালুভাবেই দেয়। তো এটা ওই ইয়াতে আটকে যাওয়ার কারণে সোলজাররা, তারা কি করছিল? হেল্পিং পুশ এগেইনস্ট দ্য স্পোক অফ দ্য হুইল। তারা এগুলোকে চাকার অপর প্রান্ত থেকে ঠেলে ঠেলে উপরে নিয়ে যাচ্ছিল। সিনারিও বর্ণনা করতেছে, এটুকু হচ্ছে নদীর আশপাশটা সিনারিও কেমন ছিল, এই ধরনের সিনারি বর্ণনা করা। গল্পের শুরুর দিকে দেখবা, যে কোনো গল্প যখন শুরু হয়, বাংলাতে হোক ইংরেজিতে হোক, তোমরা তো ইংরেজি টুকটাক পড়তেছো যারা রেগুলার পড়ো, বা বাংলায় যারা পড়ো নিয়মিতই, সেখানে দেখবা যে একটা গল্প শুরু হওয়ার সময় কিছু আবহ তৈরি হয়। এই আবহটাকে বর্ণনা করে আশপাশের সিনারিও, যাতে করে তুমি বুঝতে পারো যে ভদ্রলোক এখানে কেন বসে আছে, বা যার চরিত্র বর্ণনা করতেছে, সেই চরিত্রটা গল্পের যে যেই ক্যারেক্টারটা নিয়ে কথা হচ্ছে, তার আশেপাশের অবস্থাটা বর্ণনা করলে তুমি বুঝতে পারবা যে আসলে কোন দিকে যাচ্ছে গল্পটা, বা তোমার ইমাজিনেশনের সুবিধার্থে। তাহলে এইগুলোকে আমরা কি বলি? ইমাজিনেশন বলি। যখন যে জিনিসগুলোকে বলা হয়, লেখক লিখেন, তখন আমরা এগুলোকে ইমাজিন করার জন্য উনি লিখেন, যাতে শ্রোতারা বা পাঠকরা ইমাজিন করতে পারে। দ্য ট্রাক, দ্য ট্রাকস গ্রাউন্ড আপ অ্যান্ড অ্যাওয়ে হিডিং খাট, আমি দেখতে পাচ্ছি না তোমাদের বইয়ে, ঠিকঠাক দেখো যেটা হিডিং কিনা। অ্যাওয়ে হিডিং কাট অফ ইট অল দ্য পিজেন্স ক্লাউডেড অ্যালং দ্য অ্যাঙ্কল ডিপ ডাস্ট। আচ্ছা, তখন কি হলো যে এই যে কাদা এত বেশি ছিল যে তারা মানে অলমোস্ট হাঁটু পর্যন্ত দেবে দেবে যাচ্ছিল, এবং তারা এইভাবেই ঠেলতেছিল। বাট দ্য ওল্ড ম্যান, এখন দেখো এই পর্যন্ত তুমি যত জিনিস দেখলা, ইমাজিন করো সিনারিওটা, এই পর্যন্ত কতগুলা ক্যারেক্টারের কথা বর্ণনা করা হলো, কতগুলা ক্যারেক্টার, ছেলেরা পার হচ্ছিল, মেয়েরা পার হচ্ছিল, বাচ্চারা পার হচ্ছিল। হ্যাঁ, সোলজাররা কি করতেছিল, তারা তাদের ওই যে কারেক্টার আটকে গেছে সেটাকে ঠেলতেছিল, কেউ কেউ কি করতেছে, পর্যন্ত, হাঁটু পর্যন্ত গেঁথে তাকে হচ্ছে নর্মালি পুশ করে করে উঠাচ্ছে। ওকে, তো এই যে পুরো কাজটা, এখানে একটা বিশাল যজ্ঞ চলতেছে না?
মানে কেউ ঠেলতেছে, কেউ পুশ করতেছে, কেউ হাঁটুর মাথায় হাক ডাক করতেছে, এই তাড়াতাড়ি নিয়ে আসো মাল, তাড়াতাড়ি নিয়ে আসো। বাচ্চাদের যখন রাস্তা পার করা হয়, পৃথিবীর সবচেয়ে কঠিন কাজগুলোর মধ্যে একটা হচ্ছে বাচ্চাদেরকে কন্ট্রোল করা। এই জন্য দেখবা যে মায়েরা ধুমধাম বকাবকি করতেছে, এই তুমি এদিকে চলে যাচ্ছ কেন। বাবারা মায়েদেরকে বলতেছে, এই তাড়াতাড়ি নিয়ে আসো, তাড়াতাড়ি নিয়ে আসো, বাচ্চা হারায় যাচ্ছে, ধরো ধরো। কিছু তো একটা ঘটতেছে এখানে, এত কর্মব্যস্ততার মধ্যে। এই যে লাইনটা, বাট দ্য ওল্ড ম্যান স্যাট দেয়ার উইদাউট মুভিং, এই লাইনটা এখন আমাদেরকে নাড়া দিচ্ছে এতক্ষণ ধরে। এই জন্যই তোমাকে ইমাজিন করাইলো লেখক যে অনেক কর্মব্যস্ততা চলতেছে, বাট একজন ভদ্রলোক চুপচাপ সেখানে বসে আছে, উইদাউট মুভিং। ভদ্রলোক কোনো ধরনের নাড়াচাড়া করা ছাড়া তিনি সেখানে বসে আছেন। হি ওয়াজ টু টায়ার্ড টু গো এনি ওয়ে, গো এনি ফার্দার। তিনি টু টায়ার্ড টু গো এনি ফার্দার। তোমরা সেন্টেন্স পড়ছো, চেঞ্জিং সেন্টেন্সও পড়ানো হয়েছে তোমাদেরকে, বা তোমরা বেসিক সেন্টেন্সের ইয়াতে পড়ছো এই বাক্যটা, হি ওয়াজ টু টায়ার্ড টু গো এনি ফার্দার। এইটা কোন ধরনের বাক্য? সিম্পল, কমপ্লেক্স নাকি কম্পাউন্ড? কোন ধরনের বাক্য? সিম্পল, কমপ্লেক্স নাকি কম্পাউন্ড? জুমে যারা আছো, যারা ফেসবুক আছো, তারাও কমেন্ট করতে পারবা। সিম্পল। আচ্ছা, কিভাবে বুঝলাম সিম্পল? কারণ এইখানে একটাই ফাইনাইট ভার্ব পাচ্ছি আমরা, ওয়াজ। বাদ বাকি কোথাও কোনো ফাইনাইট ভার্ব নাই, তাহলে এটা একটা সিম্পল বাক্য। আমার কথা হচ্ছে এটার কমপ্লেক্স ফর্মটা কি হবে? আমরা যদি এটাকে কমপ্লেক্স করি, তাহলে আমরা এটাকে কিভাবে করব? আমরা যদি এটাকে কমপ্লেক্স করি, আচ্ছা, সুফিয়ান বলতেছে অনেকদিন পরে দেখলাম স্যার। হ্যাঁ, অনেকদিন পরেই আসলাম লাইভে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কে সালেহা? জুমে? হি ওয়াজ টু টায়ার্ড, হি ওয়াজ টু উইক, দ্যাট হি ক্যানট ওয়ার্ক। আচ্ছা, ক্যানট ওয়ার্ক না রে বাবা, রাদিয়া। এখানে যেটা আছে ওইটা দিয়ে করো। হি ওয়াজ টু টায়ার্ড, হি ওয়াজ টু টায়ার্ড, সরি, হি ওয়াজ সো টায়ার্ড দ্যাট হি কুড নট, হি ওয়াজ সো টায়ার্ড দ্যাট হি কুড নট গো এনি ফার্দার, রাইট? তাহলে আমরা এইটাকে যদি কম্পাউন্ড করি, আমি একটু নিয়ে দেখাচ্ছি, যদি কম্পাউন্ড করি বাক্যটা ছিল এটা, হি ওয়াজ টু টায়ার্ড টু গো এনি ফার্দার। এই বাক্যটা হচ্ছে একটা সিম্পল বাক্য। এটাকে আমরা যখন কমপ্লেক্স করছি, তখন কি করছি? কোনো কাজ নাই, নর্মালি আমরা একটা ফাইনাইট ভার্ব ছিল এখানে, এইটাকে এক্সট্রা রেখে আমরা একটা প্রথমে যেটা করছি, হি ওয়াজ সো টায়ার্ড, এটা করছি, হি ওয়াজ সো টায়ার্ড। তার সাথে যেটা করছি, টায়ার্ড, হ্যাঁ, হি ওয়াজ সো টায়ার্ড, দ্যাট বসাইছি, ক্লজ মেকার বসাইছি, তারপরে সাবজেক্ট আবার নিয়ে আসছি একটা, এই যে এখানে কুড নট গো এনি ফার্দার যতটুকু ছিল, এইখানে আমরা এসে দেখতেছি যে একটা এক্সট্রা কুড নট গো, একটা ফাইনাইট ভার্ব আমরা বসাইছি, একটা ক্লজ মেকার, একটা সাবজেক্ট, এদিকে আরেকটা ফাইনাইট ভার্ব, ওদিকে একটা সাবজেক্ট ফাইনাইট ভার্ব, মিলে একটা কমপ্লেক্স বাক্য গঠিত হয়েছে। চাইলেই আমরা এটাকে আবার কি করতে পারি? কম্পাউন্ড বানাইতে পারি। হি ওয়াজ টায়ার্ড অ্যান্ড, কম্পাউন্ড বানানোর সময় আমাদেরকে কি করতে হবে? খুব বেশি কাজ নাই। কম্পাউন্ডের সময় আমাদেরকে একই সিস্টেমে জাস্ট নর্মালি আমরা এটাকে কি করব? হি ওয়াজ টায়ার্ড দিলেই হয়ে যাবে, অ্যান্ড, এই অ্যান্ড বসাবো, বাদ বাকি যা আছে হুবহু এই পাশটাই বসাই দিব। তাহলে এইভাবে আমরা দেখবো যে নর্মালি আমরা একটা বাক্যকে কমপ্লেক্স, কম্পাউন্ড, সিম্পলের মধ্যে রূপান্তর করতে পারি, টেক্সট থেকে ধরে ধরে। এখন কথা হচ্ছে এখানে আরেকটা ব্যবহার আছে, খেয়াল করো, ফারদার। হ্যাঁ, ফারদার, ফার শব্দ থেকে ফারদার আসছে, এখানে ছিল মূলত ফার, দূরত্ব অতিক্রম করা, এই অর্থে দূরে বোঝানো। ফার থেকে ফারদার কম্পারেটিভ ফর্ম বসছে, ঠিক আছে, যে আরেকটু দূরে যাওয়া। ওই অবস্থায় সে ছিল না। তাহলে একজন বৃদ্ধ লোকের কথা বর্ণনা করেছে যিনি স্টিল রিমড স্পেকটাকল পরেছিলেন। স্পেকটাকল এখানে নাউন হতে পারে, তার আগে একটা স্টিল রিমড পুরোটাই অ্যাডজেক্টিভ হিসেবে এটাকে বর্ণনা করতে পারে, ঠিক আছে, এখানে দেওয়া যেতে পারে এটা। এবং তার ক্লথ ছিল খুবই ডাস্টি ক্লথ, যিনি খুবই ধুলো মলিন ধূসর জামা কাপড় পরে আসছিলেন। সেখানে একটা বিশাল ব্যস্ততা চলতেছিল, আমরা দেখতে পাচ্ছি যে লোকজন রাস্তা পার হচ্ছে। পন্টুন ব্রিজ ছিল, কেমন ধরনের ব্রিজ ছিল? পন্টুন ব্রিজ ছিল। কিন্তু ওই একটা ভদ্রলোককে আমরা দেখছি যে তিনি কোনো নড়াচড়া করতেছিলেন না, চুপচাপ বসেছিলেন। হি ওয়াজ টু টায়ার্ড টু গো এনি ফার্দার। আর একটু সামনে যাওয়ার জন্য তিনি যথেষ্ট দুর্বল ছিলেন, যথেষ্ট উইক হয়ে তিনি বসেছিলেন। পরে
It was my business to cross the bridge, explore the bridgehead beyond, and find out to what point the enemy had advanced. যিনি গল্পের কথক, গল্পে আমরা দেখব যিনি কথা বলতেছেন, কথক, হ্যাঁ, গল্পে বিভিন্ন রকমের গল্প শুরু হয় যখন আমরা দেখব যে একজন গল্প বর্ণনা করতেছেন, তিনি কথক হিসাবে কাজ করতেছেন, উনি একজন সোলজার। এই কথক নিজে একজন, এই যে সোলজাররা অনেক কিছু করতেছে কোথায় ছিল, উম এই যে এইখানে যে কয়েকজন সোলজাররা মিলে কাজ করতেছিল, এই গল্পের কথক নিজেও একজন সোলজার, ঠিক আছে। তিনি কি করতেছেন, তিনি দায়িত্বে ছিলেন যে কোন পর্যন্ত, কোন পয়েন্ট পর্যন্ত এনিমিরা আসছে সেইটা দেখার দায়িত্ব উনি ছিলেন। তাহলে তার প্রধান দায়িত্বটা ছিল, অনেক সময় দেখবা তাহলে একটা যুদ্ধের ঘটনা বর্ণনা হচ্ছে, এটাও বুঝতেছি যে শত্রু দল আসতেছে, কেউ পালায় যাচ্ছে, এই সিনারিওটা, যে কয়েকজন লোক মিলে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় স্থানান্তরিত হচ্ছে, তাদের সহায় সর্বস্ব যা আছে তা নিয়ে চলে যাচ্ছে, এই জিনিসটা আমাদের কাছে ইদানিং খুব খুব কমন না? আমরা টিভি খুললেই খবরে কিংবা পত্রিকায় কিংবা ফেসবুকে ঢুকলেই আমরা রিলস বলো, ভিডিও বলো, দেখতে পাই না যে মানুষজন মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে? তোমরা কি দেখতে পাও? জি। কোন ঘটনায় দেখতে পাও? গাজা। গাজার ইস্যুতে আমরা দেখি যে মানুষ সেখান থেকে আস্তে আস্তে চলে যাচ্ছে অন্য কোথাও, বা তাদেরকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। হুম। ওকে, তাহলে আসো, এরকম একটা সিনারিওর কথা বর্ণনা হচ্ছে যেখানে একজনকে দাঁড় করা, একজন একজন সোলজার দেখতেছিল যে নদীর ওই পার দিয়ে কেউ আসে কিনা, ব্রিজটা শত্রুরা ক্রস করে কিনা। আচ্ছা, আই ডিড দিস অ্যান্ড রিটার্ন ওভার দ্য ব্রিজ। আচ্ছা, উনি চেক করে, যেহেতু দায়িত্ব তার ছিল যে চেক করে, উনি চেক করে ফিরে আসছিলেন। There were not so many carts now and very few people on foot, but the old men were still there. তার মানে এই যে এই ঘটনা উনি আগে বর্ণনা করতেছেন, করে এবার উনি বলতেছেন যে আমি যখন ফিরে আসতেছি তখন there were not many carts। আমরা জানি যে এই যে মেনি কথাটা, এইটা ডিটারমিনার হিসাবে বসে কি করে, তারপরে নাউনটাকে প্লুরাল ডিজার্ভ করে অলওয়েজ। এই জন্য দেখবো যে মেনির পরে প্লুরাল বসে, খার্টস। নাও এন্ড ভেরি ফিউ পিপল অন ফুট, খুব কম লোকই পায়ে হেঁটে যাচ্ছিল। পায়ে হেঁটে যাওয়া অর্থে তোমরা প্রিপোজিশনের ক্লাসে পড়ছো অন ফুট বসে সব সময়, ঠিক আছে। তা খুব কম লোকই তখন পায়ে হেঁটে যাচ্ছিল, বাট দ্য ওল্ড ম্যান ওয়াজ স্টিল দেয়ার। কিন্তু তখন আমি দেখলাম যে বৃদ্ধ লোকটা ওইখানেই বসেছিল। ওয়ার ডু ইউ কাম ফ্রম, তুমি কোত্থেকে আসছো? আস্কড হিম, আমি তাকে জিজ্ঞেস করলাম। খেয়াল করো, এই অংশটুকু, এই যে আস্কড, ভার্ব টু দেয়া আছে, তারপরে যে অংশটুকু এটা কোট আনকোট করা, তার মানে হুবহু এই কথক যেই কথাটা বলছেন উনি নিজের কথা নিজে কোট করছেন। এই জন্য এটা একটা ইনডাইরেক্ট ন্যারেশন নেওয়ার মতো জায়গায় আছে। এখন ডিরেক্ট ন্যারেশন আছে, আমরা চাইলে এটাকে ইনডাইরেক্ট ন্যারেশনে নিয়ে যেতে পারি। ওকে, এটা করবা নিজেরা। ফ্রম স্যান কার্লোস, তোমাদের এমসিকিউ আসবে যদি এই প্যাসেজটা আসে যে বৃদ্ধ লোক কোন জায়গা থেকে এসেছেন, তিনি এসেছেন কোন জায়গা থেকে? স্যান কার্লোস, স্যান কার্লোস নামে একটা জায়গা থেকে। হি সেইড অ্যান্ড স্মাইলড, সে বললো এবং সে হাসলো, মানে এই প্রথম দেখলাম যে সে একটু মুচকি হাসতেছে, ঠিক আছে, যে সামহাউ, ঠিক আছে। দ্যাট ওয়াজ হিজ, কি লিখছে নেটিভ। লেখা? হ্যাঁ হ্যাঁ, নেটিভ। নেটিভ, ও আচ্ছা আচ্ছা, দ্যাট ওয়াজ হিজ নেটিভ টাউন, মানে আমার এখানে খুবই অস্পষ্ট দেখা যাচ্ছে কাট করা জিনিস। দ্যাট ওয়াজ হিজ নেটিভ টাউন। নেটিভ মানে কি? নেটিভ শব্দের অর্থ হচ্ছে, আমরা প্রায়ই দেখবা, টাউন কথাটাকে দেখো, টাউনটা নাউন, তাহলে তার আগেরটা যদি মডিফাই করে সেটা অ্যাডজেক্টিভ হিসাবে এখানে বসতে পারবে, হ্যাঁ। আর যদি পুরোটা থাকে, নেটিভ টাউন পুরোটাকে যদি আমরা ধরি, তাহলে এটা একটা কমপ্লেক্স নাউন হিসেবে বসতে পারে। এনিওয়ে, দ্যাট ওয়াজ হিজ নেটিভ টাউন, তার নিজের শহর ছিল। নেটিভ বলতে আমরা বোঝাই যে একটা নির্দিষ্ট অঞ্চলে যারা স্থায়ীভাবে বসবাস করে তাদেরকে বলা হয় নেটিভ। মানে তুমি বাংলাদেশের যেই অঞ্চলের মানুষ, তুমি ওই অঞ্চলের নেটিভ। তোমার, আমরা যেহেতু জেলা ভিত্তিক কথা বলি, তুমি যেই জেলার মানুষ সেই জেলার তুমি নেটিভ। এই যে আমরা প্রায় জিজ্ঞেস করি যে তোমাদের গ্রামের বাড়ি কই, এটা প্রায় জিজ্ঞেস করে না আমাদেরকে? হ্যাঁ, আমাদেরকে প্রায় জিজ্ঞেস করে তোমার গ্রামের বাড়ি কই, মানে সবারই যে গ্রামে বাড়ি ব্যাপারটা তা না, কিন্তু এটা গ্রামের বাড়ি কথাটাই হচ্ছে যে তোমার বাড়ি গ্রামে তা না, জাস্ট কোন অঞ্চলের মানুষ তুমি, তুমি কোন জায়গার নেটিভ এটা দেখাচ্ছে। এটা আরো ব্রডার পার্সপেক্টিভসে যাইতে পারে, তুমি বাংলাদেশের নেটিভ,
আবার পুরো বাংলাদেশ, বিশ্বের মধ্যে বাংলাদেশ একটা গ্রাম হিসাবে আছে, তুমি এই গ্রামের লোক মানে দেশের লোক, এইভাবে ব্যবহৃত হতে পারে। সো সে সান কার্লোসের নেটিভ, ওইখানে সে স্থানীয়, এই ওয়ার্ডটা থেকে আমরা ব্যবহার করতে পারি, ঠিক আছে। রুট তার সেইখানে, হি ওয়াজ রুটেড ফ্রম দেয়ার, that was his native town and it gave him pleasure to mention it. আচ্ছা, এই জন্য, দ্যাটস ওয়াই, এই যেখানে যে হাসছে সে, এটার কারণটা কি সেটা উনি মানে লোকটা কথক বলার চেষ্টা করলেন যে এই কারণে সে হাসছে, কারণ এইটা মেনশন করতে যে তার ভাল লাগছে, যে আমি তো সান কার্লোস থেকে আসছি। মানে এতক্ষণ ধরে যে বসে আছে একটা যুদ্ধ বিধ্বস্ত মানুষ, যার যার নিজের ঘর ছেড়ে হয়তো কোথাও চলে যেতে হচ্ছে, ব্রিজ ক্রস করে, আমরা বুঝতে পারতেছি যে একটা গ্রাম থেকে এসে নিশ্চয়ই অন্য গ্রামে চলে যাচ্ছে বা অন্য দেশেও চলে যাইতে পারে, নেভার নো যে কই যাচ্ছে, একটু পরে হয়তো বলবে আমাদেরকে। বাট ওই মানুষটা নিজের এলাকার কথাটা বলে তার ভাল লাগছে। এইটা খুব, এটা খুব হয়। আমরা এই তো ভেরি রিসেন্টলি ইয়া থেকে আসলাম, তো আমরা তো দেশের বাইরে ছিলাম, কয়েকদিন ওমরাতে ছিলাম, জানো সবাই। তো আমরা যখন মক্কায় বা মদিনায়, প্রচুর বাংলাদেশি আছে, প্রচুর ইন্ডিয়ানও আছে, পাকিস্তানিও আছে। তো ধরো কোনো একটা দোকানে গেছি বা কোনো একটা সুপার শপে গেছি, যে জিজ্ঞেস করতেছে যে আহ, মানে হয় আমাদের দেখে বুঝতেছে যে আমরা বাঙালি, বা অ্যাটলিস্ট তো বোঝা যায় ইন্ডিয়ান পাকিস্তানি বাংলাদেশি তো মানুষ কাছাকাছি চেহারার লোকজন, তারা মিক্সড, মানে বাইরের আহ, ধরো কেউ ব্রিটিশ আসছে, কেউ মালয়েশিয়ান বা ইন্দোনেশিয়ান, আর আমরা ঢুকছি, তো স্বাভাবিকভাবেই তো পার্থক্য করা যাচ্ছে যে এরা ব্রিটিশ, এরা মালয়েশিয়ান, এরা নিশ্চয়ই ভারত পাকিস্তান বাংলাদেশ, দেখলে চেহারা দেখলে বোঝা যায়। তো কোথাও যদি আমরা বাংলাদেশের কাউকে পাইতাম, আর দেশি কি অবস্থা, মানে তারা খুব খুশি হয়ে যাইতো যে হ্যাঁ দেশি লোক আসছে, হ্যাঁ। তো ধরো জিজ্ঞেস করতাম যে আপনার বাসা কোথায়, খুব হাসি মুখে বলতো, হ্যাঁ আমার বাসা তো কুমিল্লা, হ্যাঁ আমার বাসা তো চট্টগ্রাম, আমার বাসা তো কাউকে পাইছি যে গাজীপুরের একজনকে পাইছি, টাঙ্গাইলের একজনকে পাইছি, কুমিল্লার আর ইয়ার কি বলে এটাকে, যে চট্টগ্রামের অনেক লোকজন আছে তাদের ওইখানে, হ্যাঁ। তো এইটা বলার সময় মানুষের মুখে হাসি ফোটে, কারণ মানে বিদেশ বিভুঁইয়ে অন্য কাউকে নিজের পরিচয় দিতে পারা, এবং নিজের মানুষই যদি সেটা হয় আরো, তাহলে তো আরো ভালো। সো দ্যাটস আমরা দেখবো যে সে হাসছিল, হি স্মাইল। আই ওয়াজ টেকিং কেয়ার অফ অ্যানিমালস, হঠাৎ করে সে এটা বললো যে আই ওয়াজ টেকিং কেয়ার অফ অ্যানিমালস, আমি তো অ্যানিমেলদের দায়িত্ব নিচ্ছিলাম, যে প্রাণীগুলোর দায়িত্ব পালন করছিলাম। টেকিং কেয়ার, টেকিং কেয়ার অফ বসে সবসময়, টেকিং অফ সামথিং, কারো কি করা, কেয়ার করা, দায়িত্ব পালন করা, টেকিং অফ সামথিং মানে কারো দায়িত্ব পালন করা, হ্যাঁ। দায়িত্ব পালন অর্থে টেকিং অফ, টেকিং কেয়ার অফ বসে। তাহলে টেকিং কেয়ার অফ অ্যানিমালস, আমি হঠাৎ করে বললো যে আমি কি করছিলাম, উম, পশু পাখিগুলোর দায়িত্ব নিচ্ছিলাম। ও, আই সেড, নট কোয়াইট আন্ডারস্ট্যান্ডিং, এইটা বলতেছে ওল্ড ম্যান, এটা বলতেছে সোলজার, হ্যাঁ। সোলজার বলতেছে ও, আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু সে আসলে বুঝে নাই যে হঠাৎ করে কেন বললো নট কোয়াইট আন্ডারস্ট্যান্ডিং। খুব একটা বোধগম্য হলো না যে হঠাৎ করে ভদ্রলোক মানে এখানে চুপচাপ বসেছিল, হঠাৎ করে বললো যে আমি তো পশু পাখিগুলোর দায়িত্ব নিচ্ছি। ভেতর থেকে এই কথাটাই কেন আসলো হঠাৎ করে? ইয়েস, হি সাইড, এবার সে বলতেছে আবার ওল্ড ম্যান, আই স্টেড ইউ সি, টেকিং কেয়ার অফ অ্যানিমালস, আমি এখানে থেকে গেছিলাম, জানো তো, আমি এখানে থেকে গেছিলাম, আমি পশু পাখিগুলোর দায়িত্ব নিচ্ছিলাম। আই ওয়াজ দ্য লাস্ট ওয়ান টু লিভ, আমি ওইটা পার হওয়ার জন্য লাস্ট ওয়ান ছিলাম। আই ওয়াজ দ্য লাস্ট ওয়ান টু লিভ, যে আমি এই জায়গা ছেড়ে দেওয়ার জন্য, স্যান কার্লোস ছেড়ে যে তারা আসছে, এই ছেড়ে দেওয়ার জন্য আমি, আই ওয়াজ দ্য লাস্ট ওয়ান টু লিভ দ্য টাউন অফ স্যান কার্লোস। স্যান কার্লোস ছেড়ে দেওয়ার জন্য, আচ্ছা ভদ্রলোকেরটা সবুজ দিয়ে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবা। স্যান কার্লোস টাউন ছেড়ে দেওয়ার জন্য আই ওয়াজ দা লাস্ট ওয়ান টু লিভ। আর আমরা জানি সুপারলেটিভ ডিগ্রির আগে অলওয়েজ কি বসে, দা বসে, দা প্লাস সুপারলেটিভ বসে সব সময়, হ্যাঁ। আই ওয়াজ দা লাস্ট ওয়ান টু লিভ, আমি সর্বশেষ যে স্যান কার্লোস ছেড়ে আসছে। তো উনি বলতেছে ওনাকে যে আমি ছিলাম, দেখতেছিলাম পশু পাখিগুলাকে, জানো তো, এবং আমি সর্বশেষ যে এখান থেকে ছেড়ে আসছি। আচ্ছা, হি ডিড নট লুক লাইক এ শেফার্ড, নট আ হার্টসম্যান। আচ্ছা, এইবার গল্পের কথক বলতেছে যে তারে দেখতে আমার কাছে শেফার্ড মনে হয় নাই, কোনোভাবেই তাকে শেফার্ড মনে হয় নাই, হার্ডসম্যানও মনে হয় নাই, মানে কৃষক, বন্যচারী কিংবা পশু পাখি পেলে বেড়ায় এরকম মানুষ তাকে আমার দেখে মনে হয় নাই। হ্যাঁ, যেহেতু আগে ডিড নট ছিল নেগেটিভ, পরে এসে আমরা দেখবো নটটাও এখানে নেগেটিভ হিসাবে বসছে। And I looked at his black dusty clothes and his grey dusty face with his steam reel spectacles, and I said, what animals were they? মানে যেহেতু তারা দেখে মনে হচ্ছিল না যে সে একটা শেফার্ড, যে রাখাল, এবার আমি তার, এতক্ষণে সেই ড্রেসের দিকে তাকাইলো, সে কি ড্রেসে ছিল আমরা জানি অলরেডি, যে ধূসর ধুলোমলিন ড্রেসে ছিল, চোখে একটা চশমা ছিল, স্টিল রিম, এইটা দিয়ে সে দেখে তাকে জিজ্ঞেস করলো যে হোয়াট ওয়ার দ্য অ্যানিমাল, হোয়াট অ্যানিমাল ওয়ার দে?
একটু ডিফারেন্ট তোমাদের মনে হইতে পারে বাক্যের গঠনটা, যেহেতু কথ্য ভাষায় গল্পটা হচ্ছে, এই ধরনের বাক্য গ্রামার না মিলে আমরা দেখবো যে এই টোনে আগাবো আমরা। তো জিজ্ঞেস করছি কি কি পশু পাখি ছিল এগুলা, তখন সে বলতেছে ভেরিয়াস অ্যানিমালস, হি সেড অ্যান্ড শুক হিজ হেড, আই হ্যাড টু লিভ দেম। মানে সে একটা কথাই বারবার বলে যাচ্ছে যে ভেরিয়াস অ্যানিমাল, অনেক পাখি ছিল, এবং তারপর সে বলতেছে যে আমার তাদেরকে ছেড়ে আসতে হয়েছে। তার মানে তার ভেতরে একটা চাপা কষ্ট, যে আমি তো দায়িত্ব নিচ্ছিলাম এগুলা। I was watching the breeze and the African looking country of the Ebro Delta and wondering how long now it would be before we would see enemies, and listening all a while for first noise that would signal that every ever mysterious event called contact, and the old man still sat there. বড় বাক্য ছোট ছোট করে বলতেছে। এইবার কথক, গল্পের যিনি কথক তিনি নিজের অবস্থা বর্ণনা করতেছেন যে আমি আবারও ব্রিজটা দেখতেছিলাম, একটা আফ্রিকান লুকিং কান্ট্রির কথা বলছে, এব্রো ডেল্টা লিখে রাখতে পারো যে কোন জায়গায় চেক করতেছিল। সামনে যে ইয়াটা ছিল সেটা হচ্ছে এব্রো ডেল্টা, যারা যেটা ক্রস করে আসছে। অ্যান্ড ওয়ান্ডারিং, তিনি অপেক্ষা করছিলেন, হাউ লং নাও ইট উড বি বিফোর উই উড সি দ্য এনিমি, যে আমরা আর ঠিক কতক্ষণ পর এনিমিকে দেখতে পারবো। এবং লিসেনিং অল দ্য ওয়াইল ফর দ্য ফার্স্ট নয়েস, হয়তো কি তখনকার যুদ্ধের স্ট্র্যাটেজি গুলো, তোমরা যদি কোনো মুভি দেখো, যুদ্ধের মুভি দেখো, তাহলে বুঝতে পারবা যে তখনকার মুভির স্ট্র্যাটেজি গুলো ছিল এরকম, যুদ্ধের মুভি না সরি, যুদ্ধের স্ট্র্যাটেজি গুলো ছিল যে তুমি যদি শত্রু যখন শত্রুকে প্রথম দেখবে, তখন প্রথম একটা মানে সাইরেন বেজে ওঠে যে আমরা আসতেছি, বা ধরো এখন অ্যাটাক শুরু হবে, অন্যদেরকে সতর্ক করার জন্য যে সামনে এনিমি আছে, নিজের নিজের পক্ষের লোককে সতর্ক করার জন্য যে সামনে এনিমি আছে, এখন অ্যাপ্রোচ নাও, মানে গেট রেডি, এখন মারামারি হবে। তো এই এই যে সাইরেনটা বেজে ওঠা, দ্যাটস কল্ড নয়েজ, যেটা সিগন্যাল দিবে মিস্টেরিয়াস ইভেন্ট। ইভেন্টকে মডিফাই করেছে মিস্টেরিয়াস। এই ইভেন্ট শব্দটাকে আমরা দেখব কে মডিফাই করছে। ইভেন্ট শব্দটা হচ্ছে এখানে নাউন, তাকে মডিফাই করেছে মিস্টেরিয়াস। মিস্টেরিয়াস মানে অদ্ভুত, খুবই মানে উইয়ার্ড কোনো কিছু বোঝায়, যে একটা অবচেতন একটা জিনিস শুরু হবে, যেটার নাম হচ্ছে কন্ট্যাক্ট। এই ফার্স্ট কন্ট্যাক্টটা যখন হবে তখনই আমরা দেখব এই সিগন্যাল বেজে উঠবে, সিগন্যালের যে নয়েজটা সেটা বেজে উঠবে। কন্ট্যাক্ট কেন বলছে? ওই যে প্রথম দেখাটা হচ্ছে, যে এবার শুরু হবে হয়তো মানে মারামারি দুই পক্ষে, ঠিক আছে। বাট দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য ওল্ড ম্যান স্টিল সিয়ার দেয়ার। আমি আবার ঘুরে এসে দেখি, যখন এই অবস্থা দেখলাম যে এখনো আসে নাই, লোকজন মোটামুটি পার হয়ে গেছে, কিন্তু লোকটা তখনও সেখানেই বসেছিল, এবং তো সে বলতেছিল কি হ্যাট লিভ, তুমি আগের কথাটাই আসো। হোয়াট অ্যানিমেল ওয়ার দে, আই আস্কড, আবারও তারা জিজ্ঞেস করলাম যে কি চাচা, কি পাখি ছিল। মানে অনেক সময় হয় না যে একজনের খুব একটা পাত্তা দিচ্ছি না, পাত্তা দিচ্ছি না মানে আমার তো অন্য কাজ আছে, আমি তো ব্রিজ দেখতেছি, বাট উনি এখানে বসেই আছেন। প্রত্যেকবার যখন এসে আমি আবার ব্যাক করি, তো তারা তো একবার একটু কিছু বলা উচিত। তাই আমি বললাম যে চাচা, কি 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 পশু পাখি ছিল এগুলা। তখন সে বলতেছে দেয়ার ওয়ার থ্রি অ্যানিমালস অল টুগেদার, সব মিলে তিনটা ছিল। দেয়ার আর টু গোটস এন্ড আ ক্যাট এন্ড দেয়ার আর ফোর প্যারটস পিজিয়ন। কি কি ছিল আমরা একটু মার্ক করি। দেয়ার ওয়ার টু গোটস, দুইটা ছাগল ছিল, একটা বিড়াল, আরেকটা কি ছিল, ফোর পেয়ার্স অফ পিজিয়ন্স, চার জোড়া কবুতর। তাহলে দুইটা ছাগল, একটা কবুতর, একটা বিড়াল, এবং ফোর পেয়ার্স অফ পিজিয়ন, চার জোড়া কবুতর ছিল। আচ্ছা, অ্যান্ড ইউ হ্যাড টু লিভ দেম রাইট। জিজ্ঞেস করতেছে আর আপনার এগুলোকে ছেড়ে আসতে হয়েছে তাই না চাচা, মানে নর্মালি শোনার চেষ্টা করতেছে। তখন সে বলতেছে যে ইয়েস, বিকজ অফ দ্য আর্টিলারি। আর্টিলারি মানে হচ্ছে হেভি শেল, মানে কামান দাগায় যারা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা যেহেতু এটা বর্ণনা হচ্ছে, খুব স্বাভাবিকভাবে তখন কামানের ব্যবহার ছিল, অতিমাত্রায় কামানের ব্যবহার ছিল। এখন তো ধরো যুদ্ধ বোমা ফেলে, তখন বোমা টোমা এত ফেলতো না, কামান দিয়ে ফেলতো সবকিছু। দ্য ক্যাপ্টেন টোল্ড মি টু গো বিকজ অফ দ্য আর্টিলারি, তোমাদের ক্যাপ্টেন আমাকে বলছে যে আমাকে চলে যেতে হবে আর্টিলারির কারণে। আচ্ছা, তখন সে আবার জিজ্ঞেস করছে and you have no family, আপনার কি কোনো পরিবার নাই? I asked watching the far end of bridge, আমি তারে জিজ্ঞেস করছি, বাট আমি তখন ব্রিজের দিকে আবার নজর রাখতেছি, where a few last carts were hurrying down the slope of the bank, ওই যে ঢালটা, স্লোপ অফ দ্য ব্যাংক, একটু দাগ দিয়ে রাখো। স্লোপ তো বুঝো, যে কোনো জিনিসের স্লোপ মানে হচ্ছে ওই যে ঢাল, যে খাড়া ঢালটা যে বেয়ে গেছে ব্যাংকের তীরের, সেই তীরে আর কিছু কার্ট বাকি আছে, মানে মোটামুটি এই রাস্তা ক্লিয়ার হয়ে যাচ্ছে, কিন্তু এখনো শত্রুরা হয়তো খুব একটা আসে নাই, এটা উনি চোখ রাখতেছেন এবং ওই কথাও শুনতেছেন। বৃদ্ধকে যে প্রশ্ন করছেন যে ইউ হ্যাভ নো ফ্যামিলি, আপনার কি কোনো ফ্যামিলি নাই, তো বৃদ্ধ বলছে নো, অনলি দ্য এনিমালস আই স্টেটেড, জাস্ট ওই কয়টা পশু পাখি ছিল।
দ্য খ্যাট অফ কোর্স উইল বি অল রাইট। হঠাৎ করে ভদ্রলোক বলতেছে যে বিড়ালটার কোনো সমস্যা হবে না, বিড়াল ঠিকঠাক থাকবে। কেন? এই কথা কেন বললো? হঠাৎ করে বললে যে বিড়ালটার কোনো সমস্যা হবে না, দ্য খ্যাট অফ কোর্স উইল বি অল রাইট, সে ঠিকঠাকই থাকবে। আ খ্যাট ক্যান লুক আউট ফর ইটসেলফ, সে, একটা বিড়াল নিজের বুঝ, নিজের দায়িত্ব নিজে রাখতে পারে, নিজেকে নিজে টেক কেয়ার করতে পারে। গল্পের ভেতরে একটু ঢোকার চেষ্টা করো। ভদ্রলোক, জীবন যায় যায় অবস্থা, যে কোনো সময় যুদ্ধ শুরু হইতে পারে এখানে, বা শত্রুপক্ষ ঢুকে যাইতে পারে, ঠাস 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 গোলাগুলি করতে পারে। পন্টুন ব্রিজটা যদি ওরা ধ্বংস করে যেতে না পারে, লাস্ট যে সৈন্য বসে আছে তার কাজটা হবে ব্রিজের ওই পারে যে ব্রিজটাকে ভেঙে ফেলা। বাংলাদেশের যুদ্ধে তোমরা দেখছো যে মুক্তিযোদ্ধারা যখন ব্রিজ পার হয়েছে সাথে সাথে ব্রিজ ভেঙে দিয়েছে যাতে পাকিস্তানি আর্মি ঢুকতে না পারে। এটা যুদ্ধের স্ট্র্যাটেজি। ওই অবস্থায় ভদ্রলোক বসে বসে ভাবতেছে তিনটা পশু পাখির কথা, দুইটা ছাগল, একটা বিড়াল, আর চার জোড়া কবুতর। এবং সে বলতেছে যে বিড়ালটার কিছু হবে না, কারণ আমি জানি বিড়াল নিজের, মানে বিড়ালদের এটা একটা সহজাত ব্যাপার যে তারা নিজেদের টেক কেয়ার করতে পারে। কোনো সমস্যা হয় না, বিড়ালটা তুমি সহজে মারতে পারবা না, ঠিক আছে? বিড়াল সবসময় নিজের কেয়ার নিজে করতে পারে। আচ্ছা, ফেসবুকে, ওকে, বিড়াল নিজের কেয়ারটা নিজে করতে পারবে এই বিশ্বাসটা তার ছিল। ওকে, আচ্ছা, a cat can look out for itself, but I cannot think what will become of the others. অন্যদের যে কি হবে আমি এটা বুঝতেছি না। বিড়ালটার কিছু হবে না, কারণ বিড়ালটা নর্মালি নিজের কেয়ার নিজে রাখতে পারবে, কিন্তু আমি অন্যদের কথাটা চিন্তা করতে পারতেছি না। তা এতক্ষণে আসলে মানে বেচারার কথা খুব একটা পছন্দ হচ্ছে না, ঠিক আছে? সালেহার কথাই কথা, যে ওই লোক ওই পারে কেন যাচ্ছে না। এইটাও এই সোলজারের মাথায় আসলো যে এ বসে আছে এখানে বিড়ালের গল্প করতেছে, পশু পাখির গল্প করে ফাইজলামি করতেছে নাকি। তখন জিজ্ঞেস করছে, হোয়াট পলিটিক্স হ্যাভ ইউ, কি আপনার রাজনীতি দেখি, কোন দল আপনি? বাংলাদেশে দেখবা যে কিছুতে কিছু না হলে আমরা এটা জিজ্ঞেস করি, যে কথা একটা বললেই হলো, ভাই আপনি কি বিএনপি, আপনি কি জামাত, আপনি কি এনসিপি, এগুলাই দেখবা। আওয়ামী লীগ যারা করে তারা তো আর মানুষ না, তাদের হিসাবটা আনলাম না আমি। কিন্তু মানে দেখবা যে বাংলাদেশে এখন যদি তুমি কোনো কথা বলো, কোনো না কোনো একটা পক্ষের দিকে তোমার কথা গেলেই তুমি ওই পলিটিক্সের লোক হয়ে যাবে। তো সে বোঝার চেষ্টা করলো যে আপনার রাজনীতি কোনটা, মানে আপনার, আপনি কোন দলের লোক, যুদ্ধের মধ্যে আপনি কোন দল করেন, বা ধরো যুদ্ধের সময় তো ওদেরও তো পলিটিক্যাল পার্টি ছিল, কেউ যুদ্ধ করতে চাচ্ছে কেউ চাচ্ছে না, কেউ চুক্তি চায় কেউ যুদ্ধ চায়, এরকম অবস্থা। তাদের জিজ্ঞেস করছে সোলজার যে আপনি কোন কোন দলের লোক? তখন বলছে আই এম উইদাউট পলিটিক্স, আমার কোনো রাজনীতি নাই। ভদ্রলোক বলছে আমার কোনো রাজনীতি নাই, এটা দাগায় রাখতে পারো। এইগুলা ভবিষ্যতে তোমরা যখন ইউনিভার্সিটিতে যাবা এক্সপ্লেনেশন হিসাবে এগুলা কাজে লাগবে। হ্যাঁ, দেখবো যে এক্সপ্লেনেশনের জন্য এগুলো কাজে লাগতে পারে। হি সেড আই এম 76 ইয়ার্স ওল্ড, আমি 76 ইয়ার্স ওল্ড, মোটে আমার বয়স 76 বছর। আর কত? আই হ্যাভ কাম 12 কিলোমিটার্স নাও, হেঁটে হেঁটে 12 12 মাইল রাস্তা আমি আসছি, 12 মিটার, 12 কিলোমিটার রাস্তা হেঁটে আসছি সান কার্লোস থেকে। আই থিঙ্ক নাও আই ক্যান গো নো ফার্দার, আমার মনে হচ্ছে আমি আর আগাইতে পারবো না। 76 বছর বয়সী লোক হেঁটে হেঁটে 12 মাইলে এসে আসছে, এখন তার মনে হচ্ছে যে সে আর আগাইতে পারবে না। এবার সে বলতেছে, সোলজার দিস ইজ নট আ গুড প্লেস টু স্টপ, এইখানে থামাটা খুব একটা ভালো বুদ্ধিমানের কাজ হবে না, এটা ভালো প্লেস না থামার জন্য। এটা কোন সেন্টেন্স? খুব সিম্পল। সিম্পল, কমপ্লেক্স না কম্পাউন্ড? ছোট্ট একটা বাক্য দিলাম, এটা কোন সেন্টেন্স? দিস ইজ নট এ গুড প্লেস টু স্টপ। সিম্পল। সিম্পল, ওকে। এটাকে কমপ্লেক্স করবো কিভাবে দেখি। এই যে ভার্ব, ভার্ব ফাইভ আছে একটা, দেখছো? টু স্টপ, এই ভার্ব ফাইভটাকে টার্গেট করো, তাহলে দিস ইজ নট এ গুড প্লেস এটুকু ঠিকঠাক থাকবে। এইখানে একটা ক্লজ মেকার ঢুকাও, খেয়াল করো। দিস ইজ, আচ্ছা এখানে অর্ধেক করি, এইটাকে টার্গেট করো এইখান থেকে, একটা ক্লজ মেকার দাও ওয়্যার, দিস ইজ নট এ প্লেস ওয়্যার। এবার কি করা যায়? ইউ উইল স্টপ। এই টু স্টপকে আমরা, অথবা শুড, যেটা খুশি সেটা দিয়ে একটা মডেল দিতে পারো, অক্সিলারি দিতে পারো। তারপরে আমরা হচ্ছে বাকি ভার্ব ওয়ানটা দিয়ে দিব, দিস ইজ নট আ প্লেস ওয়্যার ইউ শুড স্টপ, অথবা ইউ উইল স্টপ। বুঝছো তো সবাই? আচ্ছা, ইফ ইউ ক্যান মেক ইট, দেয়ার আর ট্রাকস আপ দ্য রোড ওয়্যার ইট উইল ফোর্কস ফর টর্টোজা। আপনি যদি আরেকটু কষ্ট করে ব্রিজটা পার হয়ে যাইতে পারেন চাচা, তাইলে দেখবেন যে ওইখানে কিছু ট্রাক আছে যেটা আপনাকে টর্টোজা নিয়ে যাবে, আর একটা শহরের নাম, ঠিক আছে? আচ্ছা, আই উইল ওয়েট আ ওয়াইল।
আমি এখানে থাকি কিছুক্ষণ, একটু রেস্ট নেই। সে বললো এন্ড দেন আই উইল গো, এরপর আমি যাবো না। ওয়ার ডু দ্য ট্রাকস গো, কই যায় ট্রাকস গুলো আরেকবার বলেন তো, কই যাবে? তো সে বলছে টুয়ার্ডস বার্সেলোনা। এবার তোমরা চিনতেছো বোধহয় শহর টহর, এটা হচ্ছে স্প্যানিশ কোন একটা এরিয়ার গল্প হচ্ছে, হ্যাঁ। তো সে বলতেছে যে টুয়ার্ডস বার্সেলোনার দিকে যাচ্ছে বাস। তাহলে সে আসছে সান কার্লোস থেকে, টর্টোজা হয়ে বাসটা যাবে হচ্ছে কোন দিকে? বার্সেলোনাতে। আচ্ছা, এবার ভদ্রলোক বলতেছে আই হ্যাভ নো ওয়ান ইন দ্যাট ডিরেকশন, ওইখানে তো আমার কেউ নাই। সে বলতেছে ওইখানে তো আমার কেউ নাই, বাট থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাকে ধন্যবাদ, সোলজারকে সে ধন্যবাদ দিচ্ছে। থ্যাংক ইউ এগেইন ভেরি মাচ, অনেক 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 ধন্যবাদ আপনাকে, আমাকে মানে ইয়া করার জন্য, বুদ্ধিটা দেওয়ার জন্য যে ওইদিকে বাস টাস যাচ্ছে। হি লুকড অ্যাট মি ভেরি ব্ল্যাঙ্কলি অ্যান্ড টায়ার্ডলি। আচ্ছা, লুকড অ্যাট বসে কারো দিকে তাকানো অর্থে, এটা আমরা জানি। লুকড অ্যাট, পয়েন্ট অ্যাট, এইমড অ্যাট এভাবে বসে। ভেরি ব্ল্যাঙ্কলি তাকাইলো, কেমনে তাকাইলো? এই যে লুকড ভেরি ব্ল্যাঙ্কলি, অ্যাডভার্ব, হ্যাঁ। এই অ্যাডভার্বকে আবার মডিফাই করতেছে একটা ভদ্রলোক, সেটা হচ্ছে ভেরি। এই ব্ল্যাঙ্কলিকে মডিফাই করতেছে ভেরি। তাহলে ভেরি কি হবে ভাই? ব্ল্যাঙ্কলি অ্যাডভার্ব, টায়ার্ডলি অ্যাডভার্ব, এদেরকে মডিফাই করতেছে ভেরি। তাহলে ভেরি কি হবে? অ্যাডভার্বকে যে মডিফাই করে সে কি হয়? হ্যাঁ, লিখো, গণতে লিখো, অ্যাডভার্ব। তুমি যারা আছো। অ্যাডভার্বকে যে মডিফাই করে সে কি হয়? আমি কথা শুনতে পাই নাই কেউ একটু। অ্যাডভার্বকে মডিফাই করলে অ্যাডজেক্টিভ হয়। এই পড়াচ্ছি এত বছর ধরে, কোর্স শেষ হয়ে যাচ্ছে দুই আর এক সপ্তাহ পরে। অ্যাডভার্বকে মডিফাই করলে অ্যাডজেক্টিভ হয়, সালেহা লিখছে। বলার কিছু নাই। নাউন প্রোনাউন ছাড়া আর যাকেই যে মডিফাই করুক সে অ্যাডভার্ব। অ্যাডভার্ব মডিফাই করবে অ্যাডজেটিভকে, অ্যাডভার্ব মডিফাই করবে ভার্বকে, অ্যাডভার্ব মডিফাই করবে অ্যাডভার্ব নিজেকে, অ্যাডভার্ব মডিফাই করতে পারে পুরো বাক্যকে। নাউন এবং প্রোনাউন ছাড়া আর যা আছে সবকিছুই অ্যাডভার্ব মডিফাই করে। তাহলে এটা নিজেও এখানে অ্যাডভার্ব হিসাবেই বসছে। আচ্ছা, and then said, হি লুকড এট মি ব্ল্যাঙ্কলি টায়ার্ডলি, খুব একদম মানে বিষণ্ণ ভাবে তাকালো সে আমার দিকে, একদম মানে শূন্য ভাবে তাকানোর সময় এরকম করে তাকায় যে, মানে তার আর কিছু নাই সেই অবস্থা। আমি বললো হ্যাভিং টু শেয়ার হিজ ওয়ারি টু সামওয়ান, জাস্ট তার তো কারো না কারোর সাথে তার মানে চিন্তাটা শেয়ার করতে হবে, যে সে দুশ্চিন্তায় আছে। কি দুশ্চিন্তা? দ্য ক্যাট উইল বি অল রাইট আই এম শিওর। আমার মনে হয় কি জানেন ভাতিজা, যে মানে বিড়ালটা ঠিকঠাক থাকবে। আবার বলতেছে ওই স্টোরি, তার কিন্তু আর কোনো গল্পই হচ্ছে না, যুদ্ধ লেগে দেশ শেষ হয়ে যাচ্ছে সেই গল্পই করতেছে, যে বিড়ালটা ঠিকঠাক থাকবে। হ্যাঁ, দ্যার ইজ নো নিড টু বি আনকোয়াইট অ্যাবাউট দ্য ক্যাট। আনকোয়াইট, আনকোয়াইট, কোয়াইট মানে চিন্তা ছাড়া, দুশ্চিন্তা, হ্যাঁ, নাই এমন কিছু। আনকোয়াইট মানে তাই, যে দুশ্চিন্তা, দুশ্চিন্তা না করা, দেয়ার উইল বি নো নিড টু বি আনকোয়াইট, ওয়ারি হওয়া, এরকম বুঝায় অ্যাবাউট দ্য ক্যাট। বাট দ্য আদার্স, নাও হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য আদার্স? আপনার কি মনে হয় ভাতিজা যে এগুলো আসলে মানে ওদের কি হইতে পারে? ওই যে দুইটা ছাগল, তারপরে হচ্ছে মানে ওই যে চার জোড়া কবুতর, ওদের কি হবে ভাতিজা বলেন তো? তো এবার ভদ্রলোক বলতেছে ওয়াই দে উইল প্রবাবলি কাম থ্রু ইট অল, অল রাইট। ঠিক আছে, হ্যাঁ মনে হয় চাচা, সমস্যা না, আপনি টেনশন নিয়ে না, এটা ঠিকঠাক থাকবে। ইউ থিঙ্ক সো? আপনার কি এটাই মনে হয় ভাতিজা? সুলজার সে বলতেছে ওয়াই নট, আই সেড, ওয়াচিং দ্য ফার ব্যাংক ওয়ার নাও দেয়ার আর নো কার্টস। বলতেছি চাচার সাথে গল্প করতেছি, আবার দূরবীনে বসে বসে দেখতেছি যে ওইদিকের কি অবস্থা। দেখলাম যে সমস্ত কার্ট পার হয়ে গেছে, আর টেনশন নাই, এবার আমি যাইতে পারি, আমার কাজ শেষ। বাট হোয়াট উইল দে ডু আন্ডার দ্য আর্টিলারি? এইবার সে প্রশ্ন করতেছে যে আপনি না হয় বললেন যে তারা ভালো থাকবে, কিন্তু যখন আর্টিলারি শুরু হবে, মর্টার মারা শুরু হবে, তখন কি হবে? when I was told to leave because of the artillery, আমারও তো বলা হয়েছে যে আর্টিলারি আসতেছে, এই জন্য সরে যাইতে। আমি তো পশু পাখিগুলা নিয়ে আসতে পারি নাই, ছাগলটা কই যাবে, পাখিগুলা কই যাবে, ওই যে কবুতর চার জোড়া, এদের কই যাবে? বিড়াল তো বিড়ালেরটা খুঁজে বের করবে বাবা, এটা তো আমি নিশ্চিত। আচ্ছা, আহ, এবার সে প্রশ্ন করছে ডিড ইউ লিভ দ্য ডোভ কেজ আনলকড? আপনি কি ঘুঘুর মানে ওই যে পাখি যে কবুতর গুলা যে ছিল, আপনি কি ওগুলার ইয়া খুলে দিয়ে আসছিলেন, কি বলে এটারে, যে দরজা খুলে দিয়ে আসছিলেন, তাদের যে আটকানো থাকে এটা কি খুলে দিয়ে আসছিলেন, লক খুলে দিয়ে আসছিলেন? তো ভদ্রলোক বলছে ইয়েস, দেন দে উইল ফ্লাই। সমস্যা নেই চাচা, তারা উড়ে চলে যাবে, টেনশন নিয়ে না, আর্টিলারি শুরু হইলে পাখি উড়ে চলে যাবে। বিড়াল সেফ, পাখি উড়ে চলে যাচ্ছে, দেন দে উইল ফ্লাই। ইয়েস সার্টেনলি দে উইল ফ্লাই, বাট দি আদার্স, অন্যগুলা আর জাস্ট দুইটা
ছাগল বাকি আছে। চিন্তার জায়গা তার দেখো, সে বলতেছে বাট দি আদার্স, কিন্তু অন্যদের কি অবস্থা হবে বাজান? ইটস বেটার নট টু থিঙ্ক অ্যাবাউট দি আদার্স, হি সেড। হঠাৎ করেই তার মনে হলো, আচ্ছা আচ্ছা ঠিক আছে, বিড়ালও সেফ, পাখিগুলাও সেফ, তাহলে আর বাদ বাকিদের চিন্তা না করলেও মনে হয় চলবে। ইফ ইউর রেস্টেড আইড গো। চাচা, যদি আপনার যথেষ্ট রেস্ট নেওয়া হয়ে থাকে, চলেন তাহলে আগাই আমরা। আই আর্জড, গেট আপ অ্যান্ড ট্রাই টু ওয়াক নাও। উঠেন, এবার একটু হাঁটার চেষ্টা করেন। গেট আপ মানে উঠে দাঁড়ানো, অ্যান্ড ট্রাই টু ওয়াক, একটু হাঁটার চেষ্টা করেন। থ্যাংক ইউ, হি সেড অ্যান্ড গট টু হিজ ফিট। বলে সে এবার একটু দাঁড়াইলো, যে এবার একটা হাঁটার সময় আসছে বোধহয়, ভদ্রলোকটা অনেকক্ষণ জ্বালাইছি। এইবার সোয়াইপ ফ্রম সাইড বাই সাইড অ্যান্ড দেন সেট ডাউন ব্যাকওয়ার্ড ইন দ্য ডাস্ট। একটু করে সোয়াইপ মানে হচ্ছে এরকম, মানে এলোমেলো ভাবে এঁকে বেঁকে আগানো। অনেক সময় দেখবা যে বুড়া মানুষ যখন হাঁটে তখন জোর পায় না, শরীর কাঁপে। এরকম অবস্থা, 76 বছর বয়স, 12 কিলোমিটার হেঁটে আসছে। তো এটা করে একটু একটু আগায় আবার সে যে সামনে বসে পড়লো, আর পারতেছে না, ইন দ্য ডাস্ট। এইবার সে বলল, আই ওয়াজ টেকিং কেয়ার অফ অ্যানিমালস। আমি বসে বসে পশু পাখিগুলোর দায়িত্ব নিচ্ছিলাম, বাট নো লঙ্গার টু মি। তারা আর এখন আমার কাছে নাই। আই ওয়াজ অনলি টেকিং কেয়ার অফ অ্যানিমালস। আমি জাস্ট পশু পাখিগুলোর দায়িত্ব নিচ্ছিলাম। জাস্ট দুইটা ছাগল এখন ঝামেলায় আছে, বিড়ালটাও সেফ সে মনে করতেছে। সোলজার তাকে বলছে যে আপনি টেনশন নিয়েন না, পশু পাখিগুলো উড়ে যাবে, কোনো সমস্যা নাই। দের ওয়াজ নাথিং টু ডু অ্যাবাউট হিম। এইটা এবার আমাদের স্পোকম্যান কথা বলতেছেন এখন, যে দের ওয়াজ নাথিং টু ডু অ্যাবাউট হিম। আমি বুঝে গেছি যে তার এদিকে আর কিছু হবে না। ইট ওয়াজ ইস্টার সানডে অ্যান্ড ফ্যাসিস্ট ওয়ার অ্যাডভান্সিং টুয়ার্ডস দ্য এব্রো। তাহলে এবার চিনতেছো যে মিত্র শক্তির সোলজার ছিল সে, ফ্যাসিস্ট যারা ছিল তারা হচ্ছে জার্মান বা ইটালির অংশ ছিল, তারা আস্তে আস্তে এব্রোর দিকে আসতেছিল। এব্রো হচ্ছে যেই জায়গাটা তারা অলরেডি ক্রস করতেছে, সেই জায়গাটা এব্রো ডেল্টা। এই যে আমরা এখানে দাগ দিছিলাম, কোথায়? এই যে এব্রো ডেল্টা, হ্যাঁ আমরা এখানে দাগ দিয়ে রাখছিলাম। এই এব্রো ডেল্টা এবার তারা ক্রস করতেছিল। It was a grey overcast day with low ceiling, so their plane were not up. যেহেতু ওভারকাস্ট ডে মানে একটু বৃষ্টি স্নাত ছিল, মেঘলা, তো এই জন্য মেঘ খুব নিচু ছিল, এই জন্য তাদের প্লেন গুলা উঠতে পারে নাই। প্লেন উড়ার জন্য তো যে নির্দিষ্ট জায়গায় উঠতে হয়, একটু মেঘ মেঘ থাকলে আর উড়ে তো লাভ নাই, নিচে তার দেখতে পারবে না যে লোকজন কই আছে। হ্যাঁ, দ্যাট, এইটুকু, এই দ্যাটটা রিপ্রেজেন্ট করতেছে এই আগের বাক্যটাকে পুরোটাকে। দ্যাটটা রিপ্রেজেন্ট করতেছে যে এই যে প্লেনস আর নট আপ, দা ইট ওয়াজ গ্রে ওভারকাস্ট, ইট ওয়াজ গ্রে ওভারকাস্ট উইথ দ্য সিলিং, লো সিলিং, মানে মেঘের স্তর একটু নিচুতে ছিল, এই জন্য ফ্যাসিস্টদের প্লেন আজকে উঠতে পারে নাই। দ্যাট, এই ব্যাপারটা বুঝছো? দ্যাটের সাবজেক্ট কে, দ্যাটের মূল সাবজেক্ট কে সেটা বুঝছো? দ্যাট কাকে রিপ্রেজেন্ট করতেছে? এই পুরাটা হচ্ছে দ্যাট, জুমে, দ্যাট দ্যাট কাকে রিপ্রেজেন্ট করতেছে বুঝছো তো? জুমের লোকজন, হ্যাঁ বা না? বুঝছো? দ্যাট হচ্ছে এইটা, যে আজকে আকাশ মেঘলা ছিল, মেঘের স্তর নিচু ছিল, তাদের প্লেন উঠতে পারে নাই, ফ্যাসিস্টদের প্লেন, ঠিক আছে? এইটা, এবং দ্য ফ্যাক্ট দ্যাট ক্যাটস নো হাউ টু লুক আফটার দেমসেলভস ওয়াজ অল দ্য গুড লাক দ্যাট দ্য ওল্ড ম্যান কুড এভার হ্যাভ। যে এক, যে আজকে প্লেনটা উঠে নাই, উঠলে সে এখনই মার খাইতো একটু পরেই, তারে বোম্বিং করতো, উপর থেকে গুলি করতো। আরেকটা হচ্ছে যে বিড়াল নিজের বুদ্ধিতে নিজের সেফ জায়গা খুঁজে নিতে পারবে, বিড়াল সেফ। এই দুইটা জিনিস হচ্ছে তার একমাত্র গুড লাক আজকে যা আছে। আমি চললাম আমার রাস্তায়, কিচ্ছু করার নাই, আর উনি আর যাইতে পারবেন, উনি এখানেই বসে গেছে, গল্প শেষ। তার মানে যুদ্ধ যখন হয়, তোমাদের কাছে গল্প স্বাভাবিক লাগছে? স্বাভাবিক না। যুদ্ধ যখন হয় তখন পৃথিবীর সমস্ত স্বাভাবিকতা নষ্ট হয়ে যায়। একটা যুদ্ধ বিধ্বস্ত জায়গায় পৃথিবীর সমস্ত স্বাভাবিক জায়গায় নষ্ট হয়ে যায়, আর স্বাভাবিকতা বলতে কিছু থাকে না। হ্যাঁ, গল্পটা যেমন অস্বাভাবিক, যে একটা ভদ্রলোক পশু পাখির কথা চিন্তা করতেছে, তার আর কিছু নাই, তার ফ্যামিলি নাই, তার কিছু নাই, একটা মানুষ একা বাঁচে, কিছু একটা নিয়ে সে বাঁচতেছিল, ওই পশু পাখিগুলাই তার, ওদের জন্য একটু খাবার আনা। তোমরা গ্রামে দেখবা যে বুড়ো বুড়ো মানুষ গরু নিয়ে গেছে মাঠে, কথা বলে গরুর সাথে, এই খা খা, 3 দিন ধরে খাস না, আজকে কইলাম গোসল করতে, একটু পানিতে নামলি না, গোসলটা করলে কি হইতো তোর শরীরে, দেখ খালি মাছি আর মাছি, এখানে এখানে কাদা লাগাইছিস, গোবর লাগে আছে। ডু ইউ থিঙ্ক যে গরুটি বুঝতেছে যে ওর গায়ে গোবর লাগে আছে? ডেফিনেটলি না।
গরু বুঝতেছে না যে গরুর গায়ে গোবর লেগে গেছে। গরু 3 দিন গোসল করে না তো গরুর কি হয়েছে? গরু কি তোমার আমার মতো যে 3 দিন গোসল না করলে গায়ে জ্বর আসে? না তো। গরু তো আছে, গরুর মতো খাচ্ছে ওরে। খড় দিলেই কি আর মানে গরুর গোস্ত মানে সরি গরুর গোস্ত তো আর গরু খাবে না। ওরে খড় দিলেই কি আর সবজি ভালো মতো রাঁধুনি মিক্স দিয়ে মানে নেমে রান্না করে দিলেই কি? সে বলতেছে কারণ তার লাইফ আর কেউ নাই। ওই বৃদ্ধ লোকের কথা এখন তার নাতি, তোমার বয়সে যারা নাতি, শোনো না, তুমি কি তোমার দাদার কথা বসে বসে খুব ইম্পর্টেন্স দিয়ে শোনো? যদি কারো দাদা দাদি বেঁচে থাকে, নানা নানি বেঁচে থাকে, তোমার দাদা দাদি নানা নানি যদি তোমার সাথে গল্প করতে আসে, তারা যেই টপিকে গল্প করবে, ওই টপিক তোমার ভাল লাগবে না। তোমার ফ্রেন্ডদের গল্প তোমার ভাল লাগবে, বাপ মার গল্পই তোমার ভাল লাগে না। তো স্বাভাবিকভাবেই ওই যে দাদাদের বয়সী মানুষ যখন যায়, তখন তাদের অন্য কিছু নিয়ে তারা বাঁচে, ওই গরুর সাথে গল্প করাটাই তার ভাল লাগতেছে। ওই পাখিগুলোরে খাইতে দেয় আর গল্প করে, হয় তুই কালকে বেশি খাইছিস, তুই খাইস না, ওটার একটু খাইতে দে। বিড়ালটারে ডাক দিয়ে বলে, দুধ খা দুধ খা, এটা খা ওইটা খা, মাছের কাঁটাগুলা খা, এই খা। এইটুকু তার শেষ হয়ে গেছিল। এবার তাকে তার নিজের জায়গা ছেড়ে স্যান কার্লোস ছেড়ে উঠে আসতে হয়েছে। হয়তো সে স্যান কার্লোসের কেউ নাই তার, কিন্তু এই গাছপালা রাস্তাঘাট এগুলো তার পরিচিত। তুমি যখন কলেজ ছেড়ে দিবা, এই যে এখন যেসব রাস্তাঘাটে যাও, মিস করবা, রাস্তাঘাট মিস করবা। আমরা যখন আমাদের ক্যাম্পাসে যাই, স্কুলে হোক, এখন যদি কারো যদি স্কুল চেঞ্জ হয়ে থাকে অলরেডি, তুমি দেখবা যে স্কুলের গাছপালার সাথে তোমার কথা বলতে ইচ্ছা করে। স্কুলে যাও, দেখবা যে স্কুলের গাছপালার সাথে কথা বলতে ইচ্ছা করে। হ্যাঁ, এইগুলো মানুষের একটা আবেগের জায়গা, নিজের জায়গা। তো নিজের জায়গাটা ছেড়ে তাকে বার্সেলোনায় যাইতে বলতেছে। বার্সেলোনায় মানে মানে কে কারে চিনে? সে বার্সেলোনাতে কাউরে চিনে না। যে কি করবে সে বার্সেলোনায়? এই জন্য সে আর যেতে চাচ্ছে না। তারে পশু পাখি ছেড়ে চলে আসতে হয়েছে। পশু পাখি আনবে কেমনে? তারে যে গাড়িতে করে নিয়ে আসছে, ওই গাড়িতে তো পশু পাখির জায়গা নাই। একটা ব্যাগ নিয়ে সর্বোচ্চ যাইতে পারবে মানুষ, ঠিক আছে? আর 12 কিলোমিটার যে হাঁটবে, কেমনে হাঁটবে সে 12 কিলোমিটার পশু পাখিদের কোলে নিয়ে? এই জন্য ছেড়ে আসতে হয়েছে তাকে। তা এখন তার মনে হয়েছে যে দিস ইজ ইট, আমি আর যেতে পারবো না। তো সোলজারও তারা ছেড়ে যাইতে হয়েছে, কিচ্ছু করার নাই। তো এই হচ্ছে মানে যুদ্ধের ইয়া। তোমরা নেক্সট উইকে গাজার গল্প পড়বো আমরা। গাজা থেকে যে লেটার গুলো আসছে, ওই লেটার গুলো আমরা দেখবো। তোমরা একটু পড়ো, মানে আগে অলরেডি পড়ে নিও, তাহলে দেখবা যে আসলে জীবন কতটা দুর্বিষহ এখানে। ওকে, এগুলা দেখবা। হ্যাঁ, ন্যারেটর কি বলছে, এমসিকিউ গুলা নিজেরা করবা, হোমওয়ার্ক থাকলো। ঠিক আছে? আচ্ছা, কোশ্চেন গুলো একটু দেখবা, মানে খুব কঠিন না। হোয়াট ওয়াজ দ্য সিনারি অফ দ্য ব্রিজ এট দ্য বিগিনিং? শুরুতে কেমন ছিল? সো ব্রিজে কারা কারা কি করতেছিল? প্রথমে হচ্ছে আদার পিপলদের সিনারিও বর্ণনা করবা। হ্যাঁ, আদার পিপল। তারপরে আলাদা করে ওল্ড ম্যানের সিনারিও বর্ণনা করবা, যে সে কি করতেছিল, সে বসে বসে কি করতেছিল। এই দুইটাই বর্ণনা করবা। তারপর ওট ইজ ওল্ড ম্যান টু টায়ার্ড টু গো এনিওয়ার এলস? তাহলে তার বর্ণনা করবা সে আসছে থেকে, স্যান কার্লোস থেকে সে আসছে। হ্যাঁ, স্যান কার্লোস থেকে আসছে, কয় কিলোমিটার হেঁটে আসছে? 12 কিলোমিটার সে হেঁটে আসছে। এবং তার মেন্টাল অবস্থাটা বর্ণনা করবা, যে তার যে মন বিধ্বস্ত হয়েছিল। হ্যাঁ, মেন্টাল কন্ডিশন, মেন্টাল সিচুয়েশন, কন্ডিশন, এগুলো একটু বর্ণনা করবা। ঠিক আছে? এই জিনিসগুলো বর্ণনা করলে তাহলে সব মিলে ইয়া করতে পারবো। আচ্ছা, আহ ওয়ার ওয়াজ দ্য ওল্ড ম্যান ফ্রম? কোত্থেকে আসছে সে, হোয়াট ওয়াজ হি ডুইং? আসছে কোত্থেকে সেটা আমরা জানি যে সান কার্লোস থেকে আসছে। সান কার্লোস থেকে আসছে। আর কি করতেছিল সে? হি ওয়াজ টেকিং কেয়ার অফ অ্যানিমালস। একটাই কাজ সে করতেছিল জীবনে, তখন হচ্ছে টেকিং কেয়ার অফ অ্যানিমালস। অ্যানিমাল গুলা সে টেক কেয়ার করতেছিল। আচ্ছা, এইটা তোমরা করবা, এটা এইচডব্লিউ। এটা যে কত সুন্দর করে করতে পারে এটা আমি দেখবো। দ্য ফ্যাক্ট দ্যাট ক্যাটস নো হাউ টু লুক আফটার দেমসেলস ওয়াজ দ্য অনলি গুড লাক দ্যাট দ্য ওল্ড ম্যান কুড এভার হ্যাভ। যে এই যে পশু পাখি মানে বিড়াল তার নিজেরটা নিজে বুঝে টেক কেয়ার করতে পারে, এইটাই তার একমাত্র ভালো মানে গুড লাক ছিল। এটা করবা। ওকে, ফ্লো চার্ট গুলো একটু বই থেকে দেখবা, প্যাসেজটাও একটু বই থেকে দেখবা। আমি ফ্লো চার্ট এখান থেকে আর করতে চাই নাই, তোমাদের নিজেদের গাইড থেকে একটু দেখে নিবা। আমি যদি পরে পাই আমি তোমাদেরকে দিয়ে দিব। কারো কোনো প্রশ্ন অথবা কোনো কিছু জানার জিজ্ঞাসা থাকলে বলো। আছে? না থাকলে শেষ করবো, প্রশ্ন নেই। ওকে, ঠিক আছে, বুঝছো পুরোটা? খুব ছোট গল্প, খুব সুন্দর একটা গল্প। জাস্ট পড়ার জন্য পড়া যায়, মজার আনন্দের জন্য পড়া যায়। ওকে, সো নেক্সট ক্লাস রবিবার দেখা হচ্ছে। আহ মানে ফার্স্ট ফেব্রুয়ারি ক্লাস, কালকে তো ক্লাস আছে এমনিতে। ঠিক আছে? ওকে, আর এর বাইরে আমরা যেটা করব,
যে ইউনিট 12 এর পর তোমাদের কিছু পরীক্ষা নিতে থাকবো রেগুলার। কোর্স শেষ হয়ে গেলেও কোর্স শেষ হচ্ছে না, ফাইনাল রিভিশন শুরু হচ্ছে দ্রুতই। বাট ফাইনাল রিভিশনের কোর্সে চলবে, আমরা আমাদের কোর্সটা একদম শেষ পর্যন্ত আগাবো ইনশাল্লাহ। ফাইনাল পর্যন্ত তোমাদের সাথে আসি, এগুলা রিভিশন দিতে থাকবা। আমরা বলে দিব যে কোন দিন কোন টপিক পড়বো, ওই টপিকের উপর পরীক্ষা হবে। সো উইল বি এঙ্গেজড ইনশাল্লাহ, টেনশন করার কিছু নাই। তাহলে দেখা হবে পরের ক্লাসে ইনশাল্লাহ। তার এক পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনার মধ্যে থাকো। আসসালামু আলাইকুম।